শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় সংলাপে কি দূরত্ব বাড়ছে নাকি কমছে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সাল আলিম, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান শাহিন, তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, পাশাপাশি রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আমরা তার সাথেও আলাপ করব। প্রিয় দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে, এই আলোচনা আমরা এগিয়ে নিব, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। প্রস্তাবিত বাজেটে সংকট উত্তরণ ও স্থিতিশীলতা ফিরবে, আশা অর্থ উপদেষ্টার কালো টাকা সাদা করার সুযোগ রাখায় অস্বস্তি, মূল্যস্ফীতির হার নিয়ে সংশয়। এবারের বাজেট জুলাই বিপ্লবের চেতনার সাথে সাংঘর্ষিক, সিপিডির পর্যবেক্ষণ। গরিবদের ওপর করের বোঝা চাপিয়ে ধনীদের রেহাই, মন্তব্য এনসিপির। দেশে ফেরার 10 মাস পর নিজের গুমের অভিযোগের ট্রাইব্যুনালে জমা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, প্রধান অভিযুক্ত শেখ হাসিনা সহ 7 জন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনে রাজি জামায়াত এনসিপি, ভিন্নমত বিএনপির। 4 সংস্কার ইস্যুতে সব দল ঐক্যমতে পৌঁছলেই জুলাই সনদ। এবং ঈদ যাত্রায় বাস ডাকাতি ঠেকাতে যাত্রীদের ছবি তুলে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি বন্ধে কঠোর পুলিশ ও মালিক সমিতি। আমরা শিরোনাম শুনছিলাম, বিস্তারিত আলোচনায় যাব। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব ফয়সাল আলিম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে সংলাপে দূরত্ব কমছে নাকি বাড়ছে। আমাদের প্রত্যাশা, রাজনৈতিক সচেতন মানুষ যারা আছে তাদের প্রত্যাশা, গোটা দেশবাসীর প্রত্যাশা, যে কোনো সংলাপ যখনই হবে তখন সেই সংলাপের মাধ্যমে যে সংকট হয় তার সমাধানের পথ বাতলে দেবে কিংবা নিরসনের দিকে যাবে, সেটিই প্রত্যাশা। কিন্তু যদি যে বিবাদমান পক্ষ থাকে তারা যদি তার যার যার অবস্থানে অনড় থাকে, তাহলে তো আর সেই সংলাপের যে প্রত্যাশা সেটি প্রাপ্তির কাছাকাছি যায় না। সেই জায়গায় আপনারা বলছেন ডিসেম্বরে নির্বাচন। আজকেও যখন আপনাদের স্থায়ী কমিটির বৈঠক হলো তখনও বলছেন ডিসেম্বরে নির্বাচন। আপনাদের সমমনা দলগুলোর সাথে তখনও বলছেন ডিসেম্বর থেকে সরছেন না। কিভাবে দেখছেন বিষয়টি, নাকি পরিবর্তনের সুযোগ রয়েছে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই এত সংলাপের দরকার নাই। একটা নির্বাচিত সরকার জনগণের কাম্য। এই মুহূর্তে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকারের দরকার। আমরা কিন্তু ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইতিমধ্যে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে ওনার কোনো আপত্তি নাই। আমাদের কথা হচ্ছে এত সংলাপের কোনো দরকার নাই। আপনারা একটা রোডম্যাপ ডিক্লেয়ার করেন যাতে ডিসেম্বরে একটা নির্বাচন হতে পারে। এখন প্রশ্ন থাকে কিসের জন্য আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছি। আমরা চাচ্ছি 171টা প্রতিবাদ হয়েছে এই বাংলাদেশে এই যাবৎ এই সরকারের আমলে। একটা নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক সরকার থাকলে কিন্তু এই প্রতিবাদগুলোকে হ্যান্ডেল করতে পারতো। আপনারা দেখেছেন দিনের পর দিন ঢাকার রাস্তাঘাট বন্ধ করে একটার পর একটা প্রতিবাদের পর প্রতিবাদ চলছে। এই প্রতিবাদগুলো রাজনৈতিক সরকার থাকলে তাদের জন্য হ্যান্ডেলিং খুব ইজি, এবং এগুলো প্রতিবাদও থাকবে না কিন্তু তখন। কারণ সব প্রতিবাদই কিন্তু যে সঠিক প্রতিবাদ, সেটাও যৌক্তিক প্রতিবাদ, এটা কিন্তু বলা যায় না। সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমরা মনে করি যখন একটি গণ অভ্যুত্থান সাধিত হয়েছে, গণ অভ্যুত্থানের পরে প্রায় 10 মাস চলে গেছে, আমরা কিন্তু সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই সময়ের ভিতরে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া, যেগুলো সংস্কার খুব জরুরি এবং সেগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, এমন না যে যাচ্ছে না। আপনি দেখেছেন এনবিআর এর ব্যাপারে একটা সংস্কার, বড় সংস্কার হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সংস্কার শুরু হয়ে গেছে এবং এই সংস্কার একটা অনগোয়িং প্রসেস।
সংস্কার কিন্তু থামবে না, একটা নির্বাচিত সরকার আসলেও থামবে না। সুতরাং আমি মনে করি এই সংলাপের নামে এত আলোচনার এই মুহূর্তে কিছু দরকার নাই। আলোচনার দরকার আছে একটা বিষয়, যে নির্বাচনটা 10ই ডিসেম্বর হবে কি 12ই ডিসেম্বর হবে কি 15ই ডিসেম্বর হবে, এই তারিখগুলো নির্ধারণ করার জন্য সংলাপ হতে পারে, এবং কিভাবে একটি নির্বাচিত সরকার আগামী দিনে এগিয়ে যাবে এইটার একটা আলোচনা হতে পারে। তবে সংলাপ আমি মনে করি যথেষ্ট হয়ে গেছে, সংলাপের আমাদের আর কোনো দরকার নেই। আমরা এখন অপেক্ষায় আছি কখন রোড ম্যাপ ঘোষিত হবে এবং বাংলাদেশের জনগণ নির্বাচনের দিকে ধাবিত হবে। জি, কিন্তু আপনি বলছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেয়ার পর বা দায়িত্ব নেয়ার পর বিভিন্ন সংগঠন, বিভিন্ন গোষ্ঠী দাবি দেওয়া নিয়ে সামনে এসেছে, রাজপথে দিয়ে আন্দোলন করে মানে তাদের দাবি দেওয়া আদায়ের চেষ্টা করেছে, জনদুর্ভোগ তৈরি করেছে। সে আন্দোলন তো আপনারাও করেছেন রাজনৈতিক দল হিসেবে। জি, আমি এটা এবং বলেছি, বলছেন আগামী তো মাঠে নামবেন বা আন্দোলন করবেন। যৌক্তিক যদি কোনো আন্দোলন হয় সেই আন্দোলন করা যেতে পারে, কিন্তু এই 171-এর যে দাবিটার কথা আমরা বলছি, 171টা আন্দোলনের দাবি, অনেকগুলো দাবির কোনো যৌক্তিকতা ছিল না। যেহেতু নির্বাচিত সরকার নাই, এই সরকারের পক্ষে এগুলোকে হ্যান্ডেল করা সম্ভব না। তদুপরি আমরা দেখেছি কি, আমরা দেখছি হলো সরকারের ভিতরে আরেক সরকার উপস্থিত। কিভাবে উপস্থিত? একটি বৃহৎ রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সরকার এখানে রয়েছেন। তো এটা একটা হেফাজত হইতে চলছে এই সরকার, কারো কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো কিছু নাই। এবং আমরা যে আন্দোলন বা আমরা যে প্রস্তাবনা করেছি, এটা আমি মনে করি এটা যৌক্তিক প্রস্তাবনা ছিল, যেটা ইশরাককে তাকে সব মেয়র। আমি কিন্তু কোনো কারণ দেখি না যে কেন এই সরকার এগুলো নিয়ে যে এত মাথা ঘামাচ্ছে। আপনাদের তো কাজ, আপনার অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন। এই নির্বাচন করার পর্যন্ত যে ধরনের সংস্কার সুবিধা সেগুলো করবেন, রুটিন কাজ করবেন এবং নির্বাচনের রোড ম্যাপ দেবেন, যাতে কিনা রোড ম্যাপ অনুসারে রাজনৈতিক দলগুলো নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। জনগণ কিন্তু একদম এই নির্বাচনের জন্য তাকিয়ে আছে, একটা ভোট দেওয়ার জন্য তাকিয়ে আছে, কারণ তারা 16 বছর কোনো ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষ কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। তো তাদের এখন চাহিদা কি? তারা রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে একটি দলকে বেছে নেবে, যাদেরকে তারা জয়যুক্ত করবে, অথবা তাদের যারা মনোনীত পদপ্রার্থী থাকবে তাদের পছন্দ মতো পদপ্রার্থীকে জনগণ বেছে নেওয়ার জন্যই এখন তারা তাকিয়ে আছে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে দৃষ্টিভঙ্গি হওয়া উচিত একটা জায়গাতেই, সংলাপ নয়। দৃষ্টিভঙ্গি হলো আপনারা কখন ডিক্লেয়ার করবেন একটা সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ। অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে বিষয়টি আপনি বলছিলেন যে যৌক্তিক দাবি দেওয়া দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগের নিষিদ্ধকরণের যে দাবিটি এসেছিল কার্যক্রম নিষিদ্ধে, সেটি যৌক্তিক ছিল, কিন্তু বিএনপিকে বলা হচ্ছে যে সেইভাবে তারা রাজপথে নেমে অপরাপর রাজনৈতিক দলগুলো যেরকম ভূমিকা পালন করেছে সেটি করা হয়নি। তাহলে কি সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? শোনেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। আমরা মনে করি আওয়ামী লীগ যে রাজনীতি সৃষ্টি করেছিল বাংলাদেশে, সত্যিকার অর্থে বাংলাদেশের মাটিতে তাদের সারা জীবনই রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়। কিন্তু এটা তো আমরা করতে পারি না, এটা একটা আইনের প্রসেস আছে। আমরা যেটা বলছিলাম, যেটা আইনগতভাবে যদি আইন বলে যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা কত আপত্তির কথা বলিনি। আমরা একই সাথে বলছি হ্যাঁ, আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগের সাথে যারা খুনের সাথে জড়িত, যারা লুটপাটের সাথে জড়িত, যারা গুমের সাথে জড়িত, তাদের ক্ষমা নাই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ক্ষমা নাই, এটা বিএনপির কথা। কিন্তু বিএনপি বলছে আইনের মাধ্যমে
তাদেরকে নিষিদ্ধ করা হোক। একেবারে স্পষ্ট আপনার বক্তব্য, কারণ বিএনপি এই 16-17 বছরে সাফার করেছে সবচেয়ে বেশি, সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধের না চাওয়ার বিএনপির কোনো কারণ নাই, কিন্তু সেটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে, সেটি বিএনপির প্রত্যাশা ছিল। এবং এই সরকার যেহেতু বিএনপিরও একটা প্রত্যাশার সরকার, সুতরাং তাদের কাছে সেই অর্থে দাবি দেওয়া নিয়ে বা মারমুখী ভূমিকায় হয়তো বিএনপি সেভাবে যায়নি। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, শুনে আসি মেজর রেজাউল হান্নান রয়েছেন আমাদের সাথে। মেজর রেজাউল হান্নান, শুনছিলেন আপনি জনাব ফয়সাল আলীম যে কথা বলছিলেন যে দীর্ঘ 16 বছর ভোটের জন্য যেমন সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা রয়েছে, তাদের ভোটের যে একটা ক্ষুধা রয়েছে বলা যায়, ভোট দিতে পারেনি দীর্ঘদিন থেকে, এবং এই বিএনপি তাদের নেতাকর্মী সমমনা যারা দল তারাও গুম খুন নানাবিধর শিকার হয়েছে, মামলা হামলার, সেগুলো আখেরে যে ভোটের জন্যই, সেই ভোট এখন বিএনপি চাইছে এবং তাকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে কেন তড়িঘড়ি করে চাচ্ছে। এটি কি বিএনপির উপর এক ধরনের ইনজাস্টিস কিনা, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ মজিদ ভাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরুতেই আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মজিদ ভাই আপনাকে ধন্যবাদ। ভাই যেটা বললেন আমি অনেকাংশে এটার সাথে একমত, বাট আমার নিজস্ব কিছু পয়েন্ট আছে। তো প্রথমে আমি শুরুতে একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, যে ভাই যেন আমাকে অপোনেন্ট না মনে করেন, যে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের একজন অসম্ভব ভক্ত, এবং এটা আমরা নির্দ্বিধায় বলি যে জিয়াউর রহমানের যে সময়কালটা ছিল 3-3.5 বছরের, ওটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত দি গোল্ডেন টাইম। এবং ওনার মতো সৎ দেশপ্রেমিক এবং সৎ চরিত্রের রাজনীতিবিদই আমরা দেখি নাই। বিএনপির জন্য এটাও একটা বড় ব্লেসিং যে তাদের সবাইকে বলতে পারে যে আমাদের এরকম একজন নেতা ছিলেন। একই সাথে আমি এটাও বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছেন, ছোট বড় মাঝারি, যত রাজনীতিবিদ অ্যালাইভ আছেন, জীবিত আছেন, আমার ধারণা খালেদা জিয়ার থেকে বড় একসেপ্টেড এবং বড় একটা একটা আইডল ফিগার এই মুহূর্তে বাংলাদেশে আর নাই, এবং যেটা বিএনপির কাছেই আছে। এটা নিয়েও আমার মানে এই বিষয়ে আমি অনেক কনফিডেন্ট আছি। এখন এখন যে শুরুতেই আপনি যেটা বললেন যে ঐক্যটা কোথায়, এই বিষয়টা দেখতেই খুব কষ্ট লাগে মানে, কারণ আমরা দেখেছি এই যে যাদের বিষয় ঐক্যের কথা হচ্ছে, এই তারাই জুলাই আন্দোলনে কিভাবে সবাই একসাথে থেকে জীবন বাজি রেখে ওই ফ্যাসিস্টিজমের বিরুদ্ধে এরা সংগ্রাম করেছে। যারা জীবন বাজি রেখে জীবনের সব থেকে টাফেস্ট সময়টা একসাথে থেকে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের ভিতরে এখন অনেক ঐক্য নিয়ে এইসব নিয়ে আমরা আলাপ করছি। তো এখন কামিং টু দি পয়েন্ট, আপনি যেটা বললেন, তো আমার নিজস্ব একটা পয়েন্ট আছে যে আচ্ছা, যে ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয়, তো তাহলে তো 2-1 মাসের ভিতরেই আমাদের নির্বাচনের রোডম্যাপ বলি অথবা যে শিডিউল বলি, এটা তো ঘোষণা করতে হবে। কারণ 3-4 মাস তো সময় দিতে হবে আমাদের দলগুলাকে, তাদের বাকি যে নির্বাচনের প্রসিজার গুলো আছে, হ্যাঁ করতে হবে। তো তাহলে এই মুহূর্তে ইলেকশন হলে যদি করতে হয়, তাহলে আমাদের ভোটার তালিকা, এরিয়া ডিমার্কেশন, এগুলোর কি অবস্থা? যে ভোটার তালিকাটা আছে ওটা তো শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে করা, এবং আমরা জানি যে ওই ভোটার তালিকায় কত ভোটার আছে। আমি একটা উদাহরণ এই অনুষ্ঠানে দিয়েছিলাম, যে নির্বাচন কমিশনের একজন সচিব ছিলেন, ওনার বাড়ি কক্সবাজার, উনি কক্সবাজার ইলেকশন করবেন বলে উনি 55,000 রোহিঙ্গাকে নাগরিকত্ব দিয়েছিলেন। এরিয়া ডিমার্কেশনের কি অবস্থা? যদি এই মুহূর্তে ইলেকশন করতে হয়, ইলেকশন তো করাই যাবে, নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনের রীতিনীতি, নিয়ম কানুন, এগুলোর কি অবস্থায় আছে? আমরা আগে পেপার পত্রিকায় দেখেছি, এই এটিএন বাংলার মতো অনুষ্ঠানে আমরা দেখেছি যে আগে যে নির্বাচন কমিশনার ছিলেন রকিব হোসেন, কিংবা তারপরে ওনারা নিজেরাই নিজেদের নির্বাচন কমিশনকে দুর্বল করেছেন, সবল করার কোনো প্রচেষ্টা নেন নাই, চেষ্টাও করেননি। আচ্ছা, আমাদের এখন জনসংখ্যা কত? এটা কি 17 কোটি, 18 কোটি, না 20 কোটি? আমাদের আদমশুমারি তো অনেকদিন হয় না। তো আমাদের ভোটার সংখ্যাটা কত? প্রশাসন যন্ত্রের কি অবস্থা? কারণ এখানে একটা বিষয় যেটা আমরা ফিল করি, যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল এবং যে নির্বাচনে বিএনপি মাত্র 30টার মতো আসন পেয়েছিল, আমার হিসাবে ওটা অবশ্যই 140-এর উপরে যাওয়া উচিত ছিল। তো বিএনপি এত কম পেল কেন? কারণ এটা ভারত এবং আওয়ামী লীগের প্ল্যানই ছিল যে তাদেরকে এই আসনটা দেওয়া হবে, এবং তারপরেই বিএনপি এবং বিরোধী যারা আছে তাদেরকে নির্মূল করা হবে।
দ্যাট ওয়াজ পার্ট অফ দি প্ল্যান, এবং ওই প্ল্যানের অংশ হিসাবেই প্রশাসন ছিল, সশস্ত্র বাহিনী ছিল, গোয়েন্দা সংস্থা ছিল, ব্যুরোক্রেসি ছিল, তারপর আপনার ছিল জুডিশিয়ারি ছিল, সবাই ছিল। এবং তার ফলে বিএনপি এবং অন্যান্য দল কি সাফার করেছে আমরা জানি। 16 বছরে ম্যাডাম খালেদা জিয়াকে জেলে যেতে হয়েছে, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি, তারেক জিয়াকে দেশ চালানো করা হয়েছে, জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে এবং কন্টিনিউ করেছে। তো এখন যদি এই মুহূর্তে যদি তফসিল ঘোষণা করে এই কাজগুলো না করে যদি ইলেকশন হয়, তাহলে 2008-এর মতো যে একটা ইলেকশন হবে না, এটার গ্যারান্টিটা কে দিচ্ছে? এটার গ্যারান্টিটা কোথায়? দ্বিতীয়ত, আর আমরা কি শাসক পরিবর্তন চাচ্ছি নাকি শাসন ব্যবস্থারও পরিবর্তন চাচ্ছি? তো এই মুহূর্তে ইলেকশনটা কি ওই শাসক পরিবর্তন হচ্ছে নাকি শাসন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে? একটা কোশ্চেন তো জেনুইন কোশ্চেন, এটা ভাই রাজনীতি করেন, উনি রাজনীতির অ্যাঙ্গেল থেকে বলবেন, দলীয় অ্যাঙ্গেল থেকে বলবেন, বাট আমরা তো সাধারণ মানুষের সাথে মিশি, তাদের তো একটা জেনুইন কোশ্চেন আছে, যাচ্ছে এই মুহূর্তে নির্বাচনটা এত জরুরি কেন? এত আর্জেন্সিটা কোথায়? আমরা কি খুব বেশি খারাপ আছি নাকি? অথবা এই সরকারটা কি খুব বেশি খারাপ চালাচ্ছে নাকি? মানে আমি এটার মানে বলছি না, আমি অবশ্যই চাই যে নির্বাচিত সরকার দেশ চালাক, রাজনীতিবিদরাই দেশ চালাবে, কোনোভাবেই অরাজনীতি মানুষের কাছে ক্ষমতা দীর্ঘদিন থাকবে না, আমি এটা সাপোর্ট করছি না। আমি এই মুহূর্তের আর্জেন্সির কথা বলছি। কোনো কি বিদেশি চাপাতে? তাও তো নাই, শুধুমাত্র ইন্ডিয়া চাপ দিচ্ছে। তো এই সব মিলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এই ডিসেম্বরের ভেতরে এই ইলেকশন করার একটা ভালো ইলেকশন, যেটা আমরা সবাই চাই, এই ইলেকশনটা করার ক্যাপাসিটিতে আমরা নাই। এই ক্যাপাসিটিটা অর্জন করতে হলে আমাদের কিছু সময় লাগবে, এবং এই কাজগুলো করতে হলে রাজনীতিবিদরা তো দেশ চালাবেন, এই দলগুলো সহই এই সরকারকে স্ট্রেনথেন করতে হবে, এবং এই মিনিমাম কাজগুলো করে নিতে হবে। এই কাজগুলো করে নিতে হবে। আমার ধারণা এটা না হলে বিএনপি নিজেও বিপদে পড়বে ভবিষ্যতে। কারণ এটা আমার নিজের কাছে এটা কখনো যে আমি বিশ্বাস করি যে ভারতের ফার্স্ট চয়েস সবসময় আওয়ামী লীগ। তারা এখন যতই নির্বাচনের কথা বলুক না বলুক, ভারতের সবসময় তাদের ফার্স্ট চয়েস আওয়ামী লীগ, এবং তারা আওয়ামী লীগকে কোনো একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে। এটা ভাইয়া কিছু বিষয় বললেন যে নির্বাচিত সরকার থাকলে রাস্তায় যেসব আন্দোলনগুলো হচ্ছে, 171 টানার আন্দোলন, এগুলো সামাল দিতে অনেক সহজ হতো। এটা সঠিক, অনেকাংশে আমি একমত, বাট দ্বিমতটা হলো ওখানে এই সামাল দেওয়াটা কি আওয়ামী লীগের মতো করে সামাল দেওয়া? ওটা তো আমরা চাই না। আর দ্বিতীয়ত, এই কথাটাও অবশ্যই সঠিক যে এই বর্তমান সরকার একটা দুর্বল সরকার, অতিভদ্র সরকার, দুর্বল সরকার। এত দুর্বল সরকার দিয়েও আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ চালানো ডিফিকাল্ট। আবার এটাও তো সত্যি যে যতগুলা রাস্তায় যে প্রতিবাদ আন্দোলন হয়েছে, আমি একজন নিরাপত্তা বিশ্লেষক অথবা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে অথবা একটা সেন্সেবল সিটিজেন হিসেবেও তো দেখি যে এর বেশিরভাগই তো হয়েছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এবং একটা ক্যাওয়াস তৈরি করার জন্য। এবং আমরা জানি যে আওয়ামী লীগ তাদের প্রচুর টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার তারা বাইরে নিয়ে গেছে, এবং তারা আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছে। ভারতের ক্যাম্পেইন, মিডিয়া ক্যাম্পেইন এবং প্রচ্ছন্ন সব হেল্প তো আছেই। তারা লবিস্ট নিয়োগ করেছে, কি করে নাই। তো এই অস্থিতিশীল যে ব্যাপার স্যাপার গুলা যতগুলো আছে, এর বেশিরভাগ গুলোই তো আমাদের দেশকে এবং এই সরকারকে অস্থিতিশীল করার একটা অপচেষ্টা। এবং এটাও সত্যি যে সরকারকে আরো শক্ত হওয়ার দরকার ছিল, এবং শক্ত হাতেই জনগণকে সঙ্গে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে এগুলো মোকাবেলা করার দরকার ছিল। তো সেই ফেজে আমি এটা বলে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে, শুনে আসি। জনাব মোস্তফা কামাল, জি শুনছিলেন আপনি দুজনের বক্তব্য, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। দুই পক্ষের বিশেষ করে নির্বাচন প্রশ্নে ওনাদের দুইজনের যে যুক্তির বাস্তবতা আছে, অযৌক্তিক নয়। নির্বাচন যে দরকার এই নিয়ে কারো কোনো দ্বিমত নেই। আবার আপনি শিরোনামে যেটা বলেছেন যে দূরত্ব আছে কিনা, দূরত্ব আছে একটু কতগুলো বিষয়ে দূরত্ব হয়ে যায়। দূরত্ব কমার লক্ষণ দেখছেন কিনা? দূরত্ব কিন্তু গুরুতর পর্যায়ে নয়, আসলে অ্যাপ্রোচে হচ্ছে গোলমালটা।
প্রকাশভঙ্গিতে গোলমাতলা যেমন আজকে মাহমুদুর রহমান মান্না ভাই উনি বলেছেন যে উনি প্রধান উপদেষ্টা আমাদের প্রশ্ন শুনেন কিন্তু উত্তর না দিয়ে মিষ্টি করে হাসেন বা উত্তরটি দেন না সেভাবে। এই বিষয়ে এরকম যদি হয় তাহলে দূরত্বটা মানে তার কাছে তো বোঝাপড়া বা মত বিনিময় সেজন্যই যাওয়া। মুখ দেখা দেখির একটা কালচার তো তৈরি হয়েছে। আবার প্রধান উপদেষ্টারও এই বিষয়ে কিন্তু একটা বক্তব্য আছে যে তারা যখন সামনাসামনি আসে সবাই ভালো ভালো কথাই বলে, বের হয়ে গিয়ে অন্যটা বলে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু আসলে খুব মান অভিমানের বিষয় নাই, কষ্টের বিষয় আছে। কষ্টের বিষয় আছে এই কারণে, যখন আপনি জুলাই আগস্টের ওই পরিস্থিতির কথা মনে রাখবেন বা 15 বছর 7 মাসের কথা মনে রাখবেন, তখন নির্বাচন ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারি বা মার্চ 2-4 মাস এদিক সেদিক কিন্তু বড় বিষয় নয়। একটা নির্বাচন যে হচ্ছে সামনে এই নিয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। এখন কেউ ভৌগোলিক পরিবেশের কথা বলছেন, কেউ প্রাকৃতিক পরিবেশের কথা বলছেন, কেউ আমাদের কূটনৈতিক পরিস্থিতির কথা বলছেন, আর বড় দল হিসেবে বিএনপি কিছু সন্দেহ করে, যেটা আলিম ভাই খোলামেলা বলেননি কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা দেখছি যে তারা কিছু সন্দেহ করে। আবার সন্দেহের কারণও তো আছে। যেমন ধরুন আমি 2-1টা উদাহরণ দিই। যখন নির্বাচন নিয়ে আপনি আলাপ করলেন, দেখা গেল একজন বলল যে এটা পরে রাখেন, আগে সংস্কারের আলাপ করি। এটা বিএনপিকে কিন্তু কষ্ট দেয়, সন্দেহ জায়গায়। যখন বলে যে একটা রোড ম্যাপ চাই, তো আপনি হয় রোড দেখান নয় ম্যাপ দেখান, কিছু একটা দেখান, তখন বলে যে না আসেন করিডোর নিয়ে খুব ঝামেলা যাচ্ছে, আলোচনা করিডোরে নিয়ে গেলেন। পরবর্তীতে দেখা গেল যে এটার বেসিক কিছু নাই, এটা ভারতীয় গণমাধ্যমের একটা ছোট্ট একটা উস্কানিতে কিন্তু আমরা 7-8 দিন পার করে দিলাম। করিডোর, পরে বললাম না করিডোর না, এটা মানবিক করিডোর। পরে বললাম যে না আসলে এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি। তো এতে সরকারের উপদেষ্টারা কিন্তু ইনভলভ। এটা ভারতটা একদম দোষারোপ করে বা গুজবকে দোষারোপ করা যায় না। একজন উপদেষ্টাই বলেছিলেন যে সিদ্ধান্ত হয়ে গেছে করিডোর দেয়ার। এগুলো কিন্তু বিএনপির মতো বড় দলকে আহত করে, প্রশ্ন জাগায়। আবার একজন উপদেষ্টা যখন বলে ফেললেন যে তিনি কোথায় যেন যাচ্ছিলেন শুনেছেন, মানুষ বলছে 5 বছর থাক। আবার একজন উপদেষ্টা বললেন যে আমাদেরকে নির্বাচিত মনে করাই ভালো বা আমাদেরকে নির্বাচিত মনে করা যায়। বেসিক কোথায় নির্বাচনটা কবে হলো, যে 5 আগস্টে যেটা হয়েছে ওটাকে নির্বাচন হিসেবে ধরে নেওয়া যায়। এগুলো বড় দল হিসেবে বিএনপিকে আক্রান্ত করে, সন্দেহ জাগায়। তো ওই রকম একটা জায়গা থেকে সরকার কতগুলো যন্ত্রণায় নিজে নিজেও পড়ে যাচ্ছে, অথবা নিজেও তৈরি করছে 2-1টা। যদি আপনি নগর ভবনের ঘটনা ধরেন, সেটা একেবারেই সরকারের তৈরি করা, একেবারেই তৈরি করা। সরকার হাতে ধরে যেটা করেছে আর কি। অর্থাৎ আমাদের কুমিল্লা অঞ্চলে বলে যে ঘামাচিরে আপনি চুলকানোর পরে ওটা বিস্ফোরণ করে দিলেন, অথবা ছিল সর্দি জ্বর, এটা উল্টাপাল্টা করে এটা কালো জ্বর বাঁধাইয়া দিলেন, নিউমোনিয়াতে নিয়ে গেলেন। নগর ভবনের এটা কিন্তু অনেকটা তাই। সচিবালয়ে কিন্তু কিছুটা আলামত তৈরি হয়েছিল, কয়েকদিন চললো, কিন্তু খুব দুঃখজনক ঘটনা যেটা এনবিআর কোন সময়টা, যখন বাজেটের জন্য এনবিআর অত্যন্ত পরিশ্রমী সময় হচ্ছে মে মাস। রাইট, বছরের 12 মাসের মধ্যে মে মাসে এনবিআর সবচেয়ে বেশি কাজ করে। কিন্তু এবার দুঃখজনকভাবে ঠিক বাজেটের আগ মুহূর্তে তারা নাই। ঠিক এই মুহূর্তে আমরা যখন এখানে অনুষ্ঠান করছি, শহীদ মিনারে আছে পল্লী বিদ্যুতের কর্মচারীরা 7 দফা নিয়ে। তারা সম্ভবত একটা প্রস্তুতি আছে, সর্বশেষ আপডেট যেটা আমি জানি, তারা গরু ছাগল কোরবানি করবে শহীদ মিনারে। অর্থাৎ এক ধরনের থ্রেট দিচ্ছে, তাদেরও কিছু দাবি আছে, সচিবালয়ের পক্ষ থেকেও থ্রেট আসছে। তো এখন এগুলো কিন্তু প্রশ্নও জাগাচ্ছে, আবার কিছু কিছু আন্দোলনের প্রেক্ষিত আছে। একসময় তো আপনি কথা বলতে পারেননি, আওয়ামী লীগ কিন্তু সামলিয়ে দিয়েছে, এমনকি ঠিক ঠিক বলিয়ে ছেড়েছে যে কাউকে যেটা করবে ওইটা ঠিক ঠিক, এটা আদায় করে ছেড়েছে মানুষের কাছ থেকে। কেমন আছেন? সবচেয়ে শান্তিতে আছেন। কেমন শান্তিতে? যে আমাদেরকে সিঙ্গাপুরের সাথে তুলনা করা যায়, বাকিরা শুধু হাততালি দিবেন। ওইটাও এক ধরনের সামলানো। কিন্তু যেহেতু তারা দীর্ঘদিন মন খুলে কথা বলতে পারেনি, এরকম পক্ষও আছে। কিন্তু যখন আবার বিদ্যুতের মিটার রিডার নামে, ট্রেনের কর্মচারীরা নামে, ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা নামে, তখন কিন্তু প্রশ্ন জাগে যে এগুলো কি সবগুলো কি নামার জন্যই নামা, নাকি আসলে কোনো আলাপ আছে। তো আবার আলাপের প্রশ্নে যেটা আমরা অভ্যস্ত, যখন আলিম ভাইদের মতো একটু ভারিক্কি লোকেরা আলাপ করেন, আমরা ওইটার একটু সম্মান করে সংলাপ বলি। আমি আপনি কথা বললে ওইটা হয়ে যায় আলাপ। কিন্তু ওনাদের যে সংলাপ যেটা, এটা একদম আনুষ্ঠানিকতা জরুরি তা কিন্তু নয়। আলাপ হচ্ছে ওনাদের মুখ দেখা দেখি হচ্ছে, এটা ইতিবাচক। একসময় কিন্তু এটাও ছিল না, দূর থেকে শুধু গালিগালাজ ছিল আর গীবত করা। ওই জায়গার থেকে অন্তত যাচ্ছেন তারা মাঝে মধ্যে, প্রধান উপদেষ্টা কথা শুনছেন,
হয়তো মাথা নাড়ছেন, হাসি দিচ্ছেন, চা খাওয়াচ্ছেন, ফয়সালাটা হয়তো ওইভাবে আসছে না। আবার তিনি তো এই কথা বলেননি যে ডিসেম্বরে নির্বাচন দেব না, সম্ভব এই কথাও বলেছেন তিনি যে আরো সময় নিলে আরেকটু ভালো হয়। অর্থাৎ এগুলোকে খুব বিরোধ কিন্তু বলা যাবে না। আবার বিরোধ বাঁধার কয়েকটা মৌসুম থাকে। একটা হচ্ছে যখন কোনো বড় অর্জন হয় তখন সবাই একটু হক শরিকানা দাবি করে যে কার অবদান বেশি, কে ডানে ছিল। আমি রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে আসব, কিন্তু আপনার কাছে এটি মনে হয় কিনা যে যেই বিষয়টি যেমন মেজর রেজাউল হান্নানও উল্লেখ করলেন বেশ কিছু বিষয়, যে এই জায়গাগুলোতে নির্বাচন দেরিতে হওয়ার ক্ষেত্রে ওনার দৃষ্টিকোণ থেকে যেটা মানে এরিয়া ডিমার্কেশন হোক, মানে কনস্টিটিউয়েন্সি যেটা আছে, সেটা সম্ভবত দেরি না করেও করা যায়। আচ্ছা, না আমি সেটি বলছি, সেটি করা যায় কিনা সে আলোচনার প্রেক্ষিতে, কিন্তু আমি বলছি এই যে কারণগুলো উনি তুলে ধরলেন, হ্যাঁ কারণগুলো তুলে ধরলেন, হয়তো এটিকে যুক্তির কষ্টি পাথরে যাচাই করা হবে। এই ধরনের কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু, বা যারা বলছে দেরিতে তাদের পক্ষ থেকে সেই কারণগুলো আসছে না, সেটিও বিএনপিকে আহত করার বা সমমনা দলগুলোকে আহত করার অন্যতম কারণ। আমি আসবো আপনার কাছে, একটু শুনে আসি। জনাব ফয়সাল আলম, শুনছিলেন আপনি রেজাউল হান্নান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি যদি সেই সব প্রসঙ্গেই কথা শুরু করেন। প্রথমত উনি বলছিলেন যে আর্জেন্সিটা আসলে কিসের, এই বিষয়টি যেমন বলছেন, পাশাপাশি উনি বলছেন যে এই যে কতগুলো বিষয়, ভোটার তালিকা হালনাগাদ, জনসংখ্যা, আদমশুমারি, এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করুন। জি, মেজর সাহেব কিছু কথা বলেছেন যেটা আমি একটু এটা ক্লারিফিকেশন দিতে চাই কিছুটা। রাইট। যেমন হলো ভোটার তালিকার ব্যাপারে, ভোটার তালিকা কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে সংযোজন বিযোজন যা যা করার ইতিমধ্যে করেছেন, কিন্তু ভোটার তালিকা আচ্ছা এটা একটা হালনাগাদ করা হয়েছে, এটা এক নাম্বার। উনি একটা কথা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা এই পরিবর্তনের ভিতরে কি চাচ্ছি, যে শাসন ব্যবস্থার পরিবর্তন চাচ্ছি না শাসকের পরিবর্তন চাচ্ছি, আমরা দুটোই চাচ্ছি। তো আমরা শাসন ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা চাচ্ছি যে শাসন ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আসার শাসন ব্যবস্থা। আমরা এমন একটা শাসন ব্যবস্থা চাচ্ছি যেখানে আর কোনো ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হবে না, এরকম শাসন ব্যবস্থা আমরা চাচ্ছি। আমরা শাসন ব্যবস্থা চাচ্ছি লক্ষ লক্ষ টাকা, লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট হয়ে যাওয়ার বন্ধের জন্য যে শাসন ব্যবস্থা, আমরা সেই শাসন ব্যবস্থা চাচ্ছি। আমরা শাসন ব্যবস্থা চাচ্ছি যে যেভাবে একটি রাজনৈতিক দল, বিএনপির মতো রাজনৈতিক দলের হাজার হাজার নেতা কর্মীর উপর যে অত্যাচার করা হয়েছে, শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, এইটা বন্ধ করার শাসন ব্যবস্থা চাচ্ছি। আর আমরা কি চাচ্ছি? জনগণের দ্বারা নির্বাচিত শাসক চাচ্ছি। তাহলে জনগণের দ্বারা নির্বাচিত শাসক আসলেই এই রকম শাসন ব্যবস্থা আমরা বাংলাদেশে দিতে পারবো। এখন বর্তমানে কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত শাসক নেই। আমরা বলছি ভোটের মাধ্যমে যে শাসক আসবে সেই শাসক ওই ধরনের শাসন ব্যবস্থা নিয়ে আসবে যেটা অতীতেতে বিপরীত শাসন ব্যবস্থায় 16 বছর বাংলাদেশ চলেছিল। তো এইটা একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই। আরেকটা, উনি একটা কথা বলেছেন যে মিনিমাম কিছু সংস্কার। হ্যাঁ, অবশ্যই সংস্কার চলছে। ডিসেম্বর নির্বাচন আরো 5-6 মাস বাকি আছে, সংস্কার করতেই থাকেন, কোনো অসুবিধা নাই। ডিসেম্বর পর্যন্ত আমরা সংস্কার করতে পারি। তো এইটা একটা পয়েন্ট। আর আমাদের মোস্তফা কামাল ভাই যে কথা একটা বলেছেন, যে ওনার কথার সাথে একদম একমত, খুব সুন্দর কথা বলেছেন উনি, যে শঙ্কা সৃষ্টি হচ্ছে, হঠাৎ করে কথা বাড়ায় বার্তা নেই। একটি রাজনৈতিক দল তো প্রথমে বললেন, এই অগাস্টের পরপরই বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। তা আমরা বলতাম আপনি ক্ষমা করার কি? আওয়ামী লীগকে ক্ষমা করার কিন্তু কোনো রাজনৈতিক দলের অধিকার নাই। বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না। কিছুদিন আগে দেখলাম এই প্রতিদিনে মুড সুইং হয় একটি রাজনৈতিক দলের। একটি রাজনৈতিক দলের প্রধান আজকে বলেছেন হলো যে আমরা ডিসেম্বর থেকে মে মাসের ভিতরে নির্বাচন চাই, সম্ভবত এটা বলেছেন। আবার স্থানীয় সরকার নির্বাচন আগে, আবার স্থানীয় সরকার নির্বাচন আগে। এক এক সময় এক একটা কথা বলে। আপনারা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু প্রথম থেকে একটা কথাই বলছি যে আমরা নির্বাচন চাই যত তাড়াতাড়ি সম্ভব হয়। পরবর্তীতে আমরা বললাম ঠিক আছে, যখন আপনারা অগাস্ট সেপ্টেম্বরে সম্ভব হচ্ছে না নির্বাচন, লেটেস্ট আপনারা ডিসেম্বরের ভিতর নির্বাচন দেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এটা আপনারা ডিসেম্বর বলেছেন। আরো কিছু নতুন করে তৈরি হওয়া রাজনৈতিক দল
ওনারা বলছেন একটা অদ্ভুত কথাবার্তা, গণপরিষদ নির্বাচন। হোয়াই ডু ইউ নিড এ গণপরিষদ নির্বাচন? আপনার দরকার কেন? ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হবে, সেই অ্যামেন্ডমেন্ট অনুসারে দেশ চলবে, ফেয়ার এনাফ, দরকার নাই তো। আর স্থানীয় সরকার নির্বাচন কেন এখন করা যেতে পারে না, এটা আমি আগেও বলেছি, আপনাদের এখানেও বলেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনটা এমন একটা নির্বাচন, এখানে ফ্যাসিস্টরা, সারা দেশে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দল, তারা ঝাঁপাই পড়বে নির্বাচন করার জন্য। কেন? ওখানে তো প্রতীক নাই, প্রতীক নাই, ঝাঁপিয়ে পড়বে এবং তাদেরকে হালাল করার জন্য। আজকে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একটা লাগিয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগ মিছিল করছে। এই সাহস তারা কোথা থেকে পাচ্ছে? যে দল, রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, যে দল বাংলাদেশে পৈশাচিক ব্যবস্থা সৃষ্টি করেছিল 16 বছর ধরে, সেই দল বাংলাদেশে মিছিল করতে পারে, 10টা লোক হোক 5টা লোক হোক, এদের অধিকারই থাকবে না বাংলাদেশে, কিন্তু আইনের মাধ্যমে। এখন কি দাঁড়াচ্ছে? স্থানীয় সরকার নির্বাচন বলে আমরা কথা বলছি। যখনই স্থানীয় সরকার নির্বাচন হবে, এই লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দল ঝাঁপিয়ে পড়বে প্রতীক ছাড়া এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। যেটা তাদের টার্গেট না, অংশগ্রহণের মাধ্যমে তারা হালাল করতে চাইবে তাদের নিজস্ব স্বকীয়তাটাকে। তাহলে লাভটা কি? ওয়ার ইজ দ্য স্পিরিট? আপনার স্পিরিটটা কোথায় গেল? 5th অগাস্টের যে চেতনা, যে মূল্যবোধ, সেই মূল্যবোধটা আজকে নষ্ট হয়ে যাবে যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি। আর এইসব কথা বলেই আমাদের মোস্তফা কামাল ভাই বলেছেন এই কথাটা, আমি ওনার কথাটাকে আরেকটু জোর দিয়ে বলছি, এইসব কথা বলে মনের ভিতর সন্দেহ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আপনি এইগুলো কি বলছেন? অনেকে বলছেন যে কথা নাই বার্তা নেই, আগে সংস্কার তারপরে বিচার। আজ কি বলেছেন? তারপরে বিচার তারপরে ভোট। মামা বাড়ির আবদার নাকি? আপনি মামা, আমাদের থেকে সাফারার কেই হবে? বিএনপি কষ্ট করলো, বিএনপি 16 বছর মার খেলো, বিএনপি হত্যা করা হলো বিএনপির নেতা কর্মীকে, আর ক্রিম খাবেন আপনি? এটা কি মামা বাড়ির আবদার নাকি? ভোট নির্দলীয় নিরপেক্ষ ভাবে একটা ভোট হবে, যে যাকে বাংলাদেশের জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় আসবে। সাফারের কথা বলেন, এত সাফার, আপনারা তো সাফার করেননি। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, এটা সামগ্রিকভাবে সবাই মিলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। এই গণ অভ্যুত্থানের চেষ্টা তো আমরা করছি। আমরা 16 বছর ধরে মার খেয়েছি, আমরা হত্যা করা হয়েছে, আমরা কত মানুষ, কত ইয়াং ছেলেরা নতুন বিয়ে করেছে, তাদের ওয়াইফরা, তাদের স্ত্রীরা আজকে তারা বিধবা হয়েছে, কত বাপ তার ছেলেকে হারিয়েছে। প্রতিটা জায়গাতে আপনি শুনলে অবাক হবেন, এমনও জায়গা আছে আমার উত্তরবঙ্গে যে 2-3 বছর ধরে নদীর ধারে মাচা করে বিএনপির নেতা কর্মীরা থাকছে। এটা একটা নির্মম পরিহাস। এখন আপনারা বলেন, আপনারা তো বাংলাদেশের জনগণ তো দাঁড়িয়ে স্যালুট দিচ্ছে বিএনপিকে। এইসব রাজনৈতিক দল যারা নানান কথা বলছেন, আপনারা স্যালুট করেন বিএনপিকে, যে বিএনপি আজকে 16 বছর ধরে যে বারুদের স্তূপ তৈরি করেছে, 5ই আগস্ট ম্যাচের কাঠি জ্বালানো হয়েছে, তৈরি তো আমরা করেছি। আচ্ছা, আমার কথা। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু একটি বিষয় আপনি বলবেন কিনা, আপনি বলছিলেন এই যে ত্যাগ কিংবা সাফারিক যেগুলোই বলেন, এগুলো সবকিছুকে মানে মাথায় রেখে, বিবেচনায় রেখে 5 আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে কিংবা বিভিন্ন জায়গায় হামলা মামলা ঠিক বলবো না, দখল, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এইসব বিষয়গুলো কি আপনার ওই 5 আগস্টের পূর্ববর্তী সময়ের যে ত্যাগ, সেটিকে কি ম্লান করে কিনা? কিংবা জনগণের ভেতর এই যে জনাব হান্নান বলছিলেন, রেজাউল হান্নান বলছিলেন যে শাসনের পরিবর্তন কেবলমাত্র শাসকের নয়, শাসনের পরিবর্তন, সেই জায়গাতে একটা আশঙ্কা তৈরি করে কিনা? আপনার কাছে কি মনে হয়? দেখুন, যখন এই ধরনের বিপ্লব সাধিত হয়, বিপ্লব সাধনের পরে 16 বছর ধরে যারা বিভিন্নভাবে জাতাকলে পিষ্ট ছিল, ইন্ডিভিজুয়ালি অনেক জায়গায় কিছু না কিছু হয়েছে। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এমনভাবে নির্দেশ দিয়েছেন, দলে যেই হোক না কেন তাকে সাজা পেতেই হবে।
উনি শত শত বিএনপির নেতাদেরকে বহিষ্কার করেছেন দল থেকে। কাউকে, আমাদের জিরো টলারেন্স পলিসিতে বিএনপি আগাচ্ছে, কোনো জায়গাতে কোনো ক্ষমা করা হয়নি। এমনকি আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা পর্যন্ত তাদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, ভাইস চেয়ারম্যানরা শোকজ হয়েছেন। চেয়ারপারসনের উপদেষ্টাকে দল থেকে অব্যাহতি দেওয়ার নজির আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে রয়েছে। সুতরাং যে ঘটনাগুলো দেখেছেন এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি, এগুলো ইন্ডিভিজুয়াল ঘটনা। ইন্ডিভিজুয়াল এত বড় একটা রাজনৈতিক দলে দুই একটা এরকম কাহিনী হতেই পারে। এবং এইটার জন্য সবচেয়ে বড় কথা, যদি বিএনপির হাইকমান্ড এগুলো দেখেও চুপ করে বসে থাকতো তাহলে আজকে আমরা কথা তুলতে পারতাম। বিএনপির হাইকমান্ড কিন্তু বসে থাকেনি, বিএনপি হাইকমান্ড নিয়েই চলছে। এমনকি আপনি শুনে খুশি হবেন, প্রতিদিন আমাদের প্রতি নির্দেশ আসছে যে আমাদের এলাকায়, আমাদের যে রাজনৈতিক এলাকা বা রাজনৈতিক আসন রয়েছেন, এই সব এলাকাতে যদি এই ধরনের কোনো আশঙ্কা দেখা দেয় সাথে সাথে কেন্দ্রে জানাতে, এবং কেন্দ্র কিন্তু তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন এবং সাথে সাথে বহিষ্কার। কোনো আপোষের ভিতরে বিএনপি নাই। বিএনপি কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজকে কোনোভাবে স্পেয়ার করবেন, এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। জি, তার মানে আপনি বলছেন ঘটনা যদি ঘটেও থাকে সেটা অ্যাড্রেস করা হচ্ছে প্রপারলি এবং সেই অনুপাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাগুলো কতটা সামনে আসছে, কিভাবে আসছে, কারণ এখন যেহেতু আমাদের সাইবার একটা যুদ্ধ চলে বিভিন্ন জায়গায়, সুতরাং সেই জায়গায়ও আপনারা কতটা স্বাবলম্বী বা কতটা দক্ষতা মুন্সিয়ানার সাথে কাজ করতে পারছেন, অপরপক্ষ আপনাদেরকে কিভাবে সেটি তুলে ধরছে, সেই বিষয়গুলো হয়তো বিবেচনায় রাখবেন। আমি চেষ্টা করবো আপনার কাছে শুনে আসি। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান, যে বিষয়টি আসলে আলাপ করছিলাম, এই যে বিএনপি বলছে যে শাসকের কেবলমাত্র পরিবর্তন নয়, শাসনেরও পরিবর্তন হবে, সেই ইঙ্গিত বা সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি দেখছি প্রথমত ওই প্রায় 53-54 বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই পুরা সময়ের ভিতরে ওই যে আগে যেটা বললাম যে জিয়াউর রহমানের ওই পিরিয়ডটা বাদে আমার হিসাবে আমি ওই রকম গর্ব করার মতো অথবা খুব সন্তুষ্টি নিয়ে আর কোনো একটা পিরিয়ড পাচ্ছি না। আচ্ছা, তো একটা সুযোগ এসেছে আমাদেরকে, এত এত বছর পরে একটা সুযোগ এসেছে, তো আমরা এই সুযোগটাকে যেন কাজে লাগাই। আমরা এই সুযোগটা থেকে যেন আমরা কাজে লাগাই। একটা জাতি বারবার তো সুযোগ পায় না। মুক্তিযুদ্ধের হয়ে গেল, 75-এর পরে জিয়াউর রহমান 81-তে উনি মারা গেলেন, আবার 90-তে একটা সুযোগ পেলাম, বাট আমরা কাজে অত ভালোভাবে লাগাতে পারলাম না। আবার এখন তো একটা জাতি আর কতবার সুযোগ পায়। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে, যেটা আমার বিচারে, রাজনীতির বিদ্রোহী তো চালাবেন, তো একটা সংস্কার হলেও তো রাজনীতি এবং রাজনীতিবিদদের তো একটা সংস্কার করা দরকার। রাইট। তো এখানে আমি যদি নর্মাল, যেহেতু আলিম ভাই সামনে আছেন, বিএনপি এবং অন্যান্য দলগুলোকে সামনে রেখে যদি বলি, আচ্ছা এই যে 16 বছর তো দলগুলোর ভেতরেও তো নির্বাচন হয় না, কাউন্সিল হয় না, দলের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট গুলাও তো সেই অনেক বছরের সব পুরনো। তো দলের এইসব জিনিসগুলোও তো করতে হবে। আপনারাও তো দলগুলো, সবগুলো বড় দলগুলাই তো গত 16 বছরে তো ঠিক মতো দাঁড়াতে পারেননি, আর নিজেদেরকে অর্গানাইজ করতে পারেননি। এখন সময় পেয়েছেন, তো দলগুলাকেও তো আপনাদেরকে ওইভাবেই করতে হবে। বিভিন্ন লেভেলের নেতা নির্বাচন করতে হবে। এবং আমি মনে প্রাণে খুব বিশ্বাস করি যে বিএনপির ভেতরে প্রচুর যোগ্য ভালো নেতা আছেন, প্রচুর যোগ্য ভালো নেতা আছেন। তো একই সাথে দলের যে পরিগঠনতন্ত্র, আমাদের সবগুলো বড় দলেরই গঠনতন্ত্র, এটাই তো, এই গঠনতন্ত্রের ভিতরেই তো গণতন্ত্রের অভাব আছে। এখানে পরিবারতন্ত্র আছে, এখানে সব আওয়ামী লীগ আমলে 300 জনের ভিতরে 84 জন এমপি ছিলেন শুধু শেখ পরিবারের। আমি তো আমাদের দলের সিস্টেমের ভিতরে এই যে বিষয়গুলো আছে, তো আমাদেরকে তো এই বিষয়গুলো ঠিক করতে হবে। তো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেটা ভাই বললেন, আমি এটার সাথে ভাইয়ের সাথে একমত না। কারণ আমার বিচারে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া দরকার। কারণ আমাদের অতীত শিক্ষায় বলে যে রাজনৈতিক সরকারের আমলে এখানে কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে কে নমিনেশন পাবে, কে উপজেলা চেয়ারম্যান, এগুলো দল থেকে এমপিরাই ওইভাবে নমিনেট করে দেন, তারা ইনফ্লুয়েন্স করেন এবং আলটিমেটলি ওই ইলেকশন গুলো ওইভাবে হয় না। তো এবং আমি অ্যাটলিস্ট একবারের জন্য হলো আমি চাই যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। ওয়েল, যেমন কিন্তু ভাই যেটা
একটু আমি সরি টু ইন্টারাপ্ট, যেই জায়গায় বলছিলেন আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এখানে উনি যে পয়েন্টটি রেজ করেছেন বা যে আশঙ্কা করা হচ্ছে যে যেহেতু এটি মার্কাবিহীন বা প্রতীকবিহীন নির্বাচন, সেই জায়গায় যদি অন্যান্য যে রাজনৈতিক দলের কথা আমরা বলছি যাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের পক্ষ থেকে যদি কেউ আসে, আপনি তো তাকে বাধা দিতে পারছেন না, এবং তার তো একটা লেজিটিমেসি ওখানে ক্রিয়েট হয়ে গেল, সেই জায়গায় কি করবার আছে বা তার? আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে জি, প্লিজ। আওয়ামী লীগের তো সব কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের লোকগুলাকে তো আমরা চিনি, ভাইরা আরো ভালো চেনেন, ওনারা মাঠে ময়দানে থাকেন। আওয়ামী লীগের কোনো ক্যান্ডিডেট কিংবা ওরকম কেউ হলে তাকে পুলিশে ধরিয়ে দেন। আওয়ামী লীগের তো সকল কার্যক্রম নিষিদ্ধ। তো আমরা আওয়ামী লীগকে কোনোভাবে চাই না। না, তারা আওয়ামী লীগ একটা নামে বিষয়- আসবে না, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে তো আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগ নামে আসবে না, নৌকা প্রতীক নিয়ে আসবে না, তারা স্বতন্ত্র হিসেবে আসতে পারে, ইন্ডিভিজুয়ালি আসতে পারে, সেই ক্ষেত্রে তো আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। কিন্তু তাদের যে টাকার উৎস বা তাদেরকে যে খরচের ব্যাপার, তাদের যে কনস্পারেসি, সেটি তো আপনি বন্ধ করতে পারছেন না। সেটি কিভাবে বন্ধ করবেন? না, আমি একমত, আমি একমত আপনার সাথে। বাট অতীত অভিজ্ঞতা থেকে আমি এটাই বলতে চাই যে আমার বিচারে এই এই স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যাওয়া দরকার। না হলে আমরা আমার মনে হয় আগে হওয়ার চেয়ে আপনি বলতে চাইছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি কোনো মানে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোনো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়, সেটি হয়তো রাজনৈতিক সরকারের চেয়ে সুফলটা বেশি পাওয়া যাবে। এক্স্যাক্টলি। কিন্তু সেই সময়টি এখন আছে কিনা সেটি ভিন্ন আলোচনা। এরপরে যেটা বলতে চাই যে প্রশাসনের যে বিকেন্দ্রীকরণ, মানে প্রশাসনকে যে আওয়ামী মুক্তকরণ, এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা নির্বাচনের পরে ক্ষমতায় যারাই আসুক, এটা আওয়ামী লীগ, এটা বিএনপি আসুক কিংবা অন্য দল আসুক, এককভাবে তাদের পক্ষে সম্ভব হবে না। কারণটা আমি এভাবে বুঝি যে আমি হাইপোথেটিক্যালি বলি যে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপিকে কি হ্যান্ডেল করতে হবে? বিএনপিকে ভারত এবং আওয়ামী লীগের একত্র যে শক্তি, এটাকে হ্যান্ডেল করতে হবে। বিএনপিকে বিরোধী দলকে হ্যান্ডেল করতে হবে। এবং এই দুইটা মিলে যে অ্যানার্কি যেগুলো হবে, সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো এই হ্যান্ডেলটা বিএনপি কার মাধ্যমে করবে? সে তো তার পুলিশ দিয়েই করবে, সে তো তার প্রশাসনকে দিয়ে করবে, সে তো তার জুডিশিয়ারি দিয়ে করবে, সে তো তার আর্ম ফোর্সেস দিয়ে করবে। বাট সেখানে তো সব আওয়ামী লীগের দোসররা বসে আছে। তো এই বিষয়টাকে হ্যান্ডেল করা হবে কিভাবে? তো এই ক্ষেত্রে আমার সাজেশন যে বিএনপি বড় দল, বিএনপি লিড লিগ, বাকি দলগুলোকে নিয়ে এই সরকারকে হেল্প করে এই প্রশাসন যন্ত্রটা আওয়ামী মুক্ত করে ফেলো। এটা আমাদের প্রশাসন বলি, ব্যুরোক্রেসি বলি, জুডিশিয়ারি বলি, আর্ম ফোর্সেস বলি, পুলিশ বলি, সবখান থেকে হাসিনার যে অংশটা আছে, আওয়ামী লীগের যে অংশটা আছে, বাংলাদেশের অংশটা থেকে যাবে, হাসিনার অংশটা রিমুভ হয়ে যাবে। দ্বিতীয়ত, সব দল যদি না আসে, এটা আমি বুঝি যে এই জুলাই বিপ্লবের পরেই তো একটা সরকার হয়েছে এখন, তো সরকার একটা তফসিল ঘোষণা করলো, ডিসেম্বরের ভিতরেই করলো। তো সব দল যদি ইলেকশনে না আসে, তাহলে কি ইলেকশন হবে? আমার ধারণা হবে না। তো সেক্ষেত্রেও বিএনপি বড় দল। আমি কেন বিএনপিকে বারবার বলছি যে বিএনপিতে একজন খালেদা জিয়া আছেন, বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা আছে, বিএনপি সব থেকে বড় দল, রুট লেভেল পর্যন্ত তাদের কানেকশন আছে এবং তাদের সংগঠন আছে। তো বিএনপি হ্যাজ টু টেক লিড এভরিওয়্যার। তো বিএনপি তাহলে সবাইকে নিয়ে, কারণ এই কাজটা তো করেছে, জুলাই আন্দোলনের সময় করেছে, বিএনপি তাহলে সবাইকে নিয়ে এই যে ঐক্যমত্য যেটা বলি, সেখানে তো বিএনপি কে লিড নিতে হবে। কারণ সে জামাত বললো যে আমরা ডিসেম্বরে ইলেকশন করব না, কিংবা এনসিপি বললো, কিংবা অন্য দল, তাহলে কি ইলেকশন হবে? আমার ধারণা হবে না, আমার ধারণা হবে না। তো এই যে তাহলে আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলোকে বিএনপির আস্থায় আনতে হবে, সেটি হচ্ছে বিষয়। হ্যাঁ, এই যে ঐক্যমত্য যেটা বললাম শুরুতেই, আপনিও যেটা বললেন, যে বিএনপি লিডটা নেই এটা। অসংখ্য ধন্যবাদ। জি প্লিজ। ওকে, না শুরু, আপনার বলার থাকলে শেষ করেন। আচ্ছা, আর যেটা বলছিলাম যে ওই চারটা বিষয়কে অ্যাড্রেস না করে আসলে ইলেকশন আমি কতটুকু হবে কিংবা আদৌ কি কোন পরিস্থিতিতে যাবে, আমি অপটিমিস্টিক না। একটা হলো যে রাজনীতির যে সংস্কারটা আমি বললাম, নির্বাচন কমিশনের মিনিমাম সংস্কার, প্রশাসন থেকে মানে প্রশাসন তন্ত্র সংস্কার যেটা, আর আসলে অনেক মানুষ মারা গেছে তো গত 16 বছরে, গুম খুন, হত্যা, গণহত্যা, জুলাই বিপ্লব। তো এগুলার মোটামুটি দৃশ্যমান বিচার যে শুরু হয়েছে, এবং মোটামুটি কিছুদূর পর্যন্ত এটা গিয়েছে, এরকম একটা অবস্থায় না গেলে এই নির্বাচনটা মানে কতটুক মানুষ গ্রহণ করবে, অথবা একটা সাকসেসফুল নির্বাচন আদৌ কি করতে পারবে কিনা সরকার এবং অন্যান্যরা, এ বিষয়ে আমার একটু সন্দেহ আছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। একটি প্রসঙ্গ আপনি একটু বলবেন কিনা
যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির এখন যেটুকু দূরত্ব বা যে বিষয়গুলোই আমরা দেখছি, এটি তো নিঃসন্দেহে দূরত্বেরই বহিঃপ্রকাশ যদি বলা হয়ে থাকে। যেমন প্রধান উপদেষ্টা বলছেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চাইছে না ডিসেম্বরে, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে ডিসেম্বরের কথা, এবং যা যা সামগ্রিক অবস্থা তাতে এই অবস্থায় আপনার কাছে মনে হয় কিনা সরকার বিএনপিকে আরও কাছে নিয়ে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারতো? এক, দ্বিতীয়ত অ্যাট এ টাইম সরকার অনেকগুলো ফন্ট খুলে ফেললো কিনা, যেমন এই যে এনবিআর দ্বিভাগ করা, মানে দুই ভাগ করা বা বিভাজিত করা, কিংবা বন্দর, করিডোর, সচিবালয়, এই যে প্রত্যেকটা এতগুলো ফন্ট যখন, তার তো একটা মূল ফোকাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন, এবং এই নির্বাচন সংক্রান্ত যত সংস্কার আছে সেই সংস্কারগুলো, আমরা পুলিশ প্রশাসনের কথা বলছি, আপনিও সংস্কারের কথা বলছিলেন, পুলিশের সংস্কারটা তো বাদই দিয়ে দেওয়া হলো। এবং কালকেও আমরা শুনেছি, এর আগেও আমরা শুনেছি যে অনেকগুলো সংস্কার যেগুলো আশু সংস্কার বলা হচ্ছে, সেই সংস্কারগুলো করা যেতই, এবং সেটি 3 মাস আগেই ডিসাইডেড হয়ে গিয়েছিল। এবং সেই বিষয়গুলো নিয়েও কেন টালবাহানা? তাহলে কি কোনো মানে শঙ্কা তৈরি হয় কিনা, বা যে কথাটি আমরা বলছি সন্দেহ, সেটি তৈরি হয় কিনা? আপনার কাছে কি মনে হয়? না, আমি আপনার সাথে সবগুলো যে পয়েন্টগুলো বললেন সবগুলোতেই একমত। কারণ যেমন পুলিশের কথাটা বললেন, পুলিশের লিস্ট বানালে টের পাওয়া যাবে যে পুলিশের ভেতরে মানে ছাত্রলীগ করতো বিভিন্ন লেভেলে, ছাত্রলীগের ক্যাডার কি পরিমাণে আছে, তো তো কি পরিমাণে আছে এবং কত হাজার হাজারে আছে। এবং একই সাথে আমি 100% আপনার সাথে একমত যে অনেকগুলো নতুন ফ্রন্ট খুলে ফেলেছে, এবং আননেসেসারি, আমরা সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে এগুলো বলি যে তুমি অনেকগুলো ফ্রন্ট খুলে তুমি তো হ্যান্ডেল করতে পারবা না। তো অনেকগুলো ফ্রন্ট খুলে ফেলেছে এবং আননেসেসারি ফ্রন্ট খুলে ফেলেছে, এই নারী কমিশনের মতো, তো এরকম বিভিন্ন, এগুলোর কোনো দরকার ছিল না। একই সাথে সরকারের ভিতরে প্রচুর ইনএফিসিয়েন্সি আছে, অনেকগুলো উপদেষ্টা, অনেকগুলো মন্ত্রণালয় ইনএফিসিয়েন্সি আছে, এবং সরকার মনে হয় নিজেকে ওইভাবে একটা পণ করেছে যে যে যত ইনএফিসিয়েন্টই হোক না কেন তাকে আমরা কেউ বাদ দিব না, ভালো কাউকে নিব না। তো আমি একমত আপনার সাথে এই প্রত্যেকটা বিষয়ে একমত, এবং একই সাথে এটাও যে বিএনপি কে আরো কাছে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এটা করা উচিত ছিল। তবে এক্ষেত্রে আমার বিএনপির উপরেও একটু দায় আছে আমার বিচারে, যেটা হলো যে আমার ধারণা যে তারেক জিয়া দেশে থাকলে অনেক বেটার হতো, এবং এই প্রধান উপদেষ্টার এই কথাগুলো তো ভায়া হয়ে যাচ্ছে আসলে। মানে এই তারেক জিয়া দেশে থাকলে একটা সেন্ট্রাল কমান্ড, ভার্চুয়াল কমান্ড, এবং দেশে হাজির থেকে যে সেন্ট্রাল কমান্ড, এটা অনেক বেটার হতো, এবং এই মানে সরকারের সাথে এই গ্যাপ গুলো থাকতো না। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যায়নের জন্য জনাব মোস্তফা কামাল। আমি যে প্রসঙ্গটি উল্লেখ করছিলাম যে এই যে সংস্কারের প্রশ্নে যে বিষয়গুলো বলছিলাম, এগুলো করার ক্ষেত্রে যে ধরনের গাফিলতি বলি বা ঢিলেমি, যেই বিষয় যেভাবেই আমরা বলি না কেন, এই জিনিসগুলোকে আরও ত্বরান্বিত করা যেত কিনা? জি, অবশ্যই যেত। ওই ক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতার একটা বিষয় আছে। এ সরকারে যারা আছেন তাদের বেশিরভাগই কিন্তু অত্যন্ত শিক্ষিত, দক্ষ, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নেই। এটা একটা বড় দাগের বিষয়। এই না থাকার কারণে তারা রাজনৈতিক দলগুলোর নার্ভ বুঝতেও মাঝে মধ্যে ভুল করছে, আবার মানুষের পালস বুঝতেও ভুল করছে, আবার তাদের ওই উপলব্ধি আসার মতো অবস্থাটাও কিন্তু নাই, ব্যবস্থাও নাই। যেহেতু একটা সংলাপ করতে অথবা একটু আলাপ করতেও কয়েকদিন কিন্তু লাগে বিভিন্ন দলগুলোর, খুব একটা রেসপন্স করে না। এর মাঝে আবার খুব মারাত্মক পর্যায়ে যেটা, যে রাজনৈতিক যে শক্তিগুলো তারা একে অন্যকে কিন্তু সহ্য করছে না, একটা শত্রু জ্ঞান করছে। কিন্তু আপনি বিএনপির পক্ষ থেকে 24-এর ছাত্র নেতাদেরকে, বা আমরা একসময় যাদেরকে সমন্বয়ক বলতাম, তারা যেই ভাষায় কথা বলে এটাতে কিন্তু মনে হয় না যে একসাথে তারা ছিল এক সময়। আবার ছাত্র নেতারাও বিএনপিকে যেসব শব্দ দিয়ে, যেসব বডি ল্যাঙ্গুয়েজে কথা বলে, মনে হয় না যে একসময় তারা তাদের খুবই আদরের ছিল। আবার এই দুই ফাঁকে 5 আগস্টের আগের সময়টা, 1, 2, 3, 4 বা 5 পর্যন্ত সেনাবাহিনীর যে একটা ভূমিকা ছিল, সেনাবাহিনী কিন্তু আর সেনাবাহিনী থাকেনি, তারা জনতার কাতারে চলে এসেছে, সেনা আর জনতা একাট্টা হয়ে গেছে। তো ওই ঐতিহাসিক ভূমিকাটাও কিন্তু বেমালুম ভুলে যাওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে।
তো এই প্রবণতার মধ্যে আবার যখন নির্বাচন সামনে আসে তখন একে অন্যের বিরুদ্ধে দুই একটা কথা বলবে, ওটাও স্বাভাবিক। কিন্তু বলতে গিয়ে এমন সব কথা বলছে যার মধ্যে কিন্তু আমরা ওই যে ফেসিজম বা ফেসিবাদ যেটা বলি ওইটার ছায়া দেখি। তাদেরকে তখন বলা হতো, সর্বশেষ এসেছিল যে নেশাগ্রস্ত, রাজাকারের নাতিপুতি, তাচ্ছিল্য করা। এখন বিএনপি থেকে বা বিভিন্ন দল থেকে, কয়েকটি দল থেকে তাদেরকে কিন্তু ওই মাত্রায় তাচ্ছিল্য করা হচ্ছে। হয়তো বা আগের মতো আমরা হেলমেট দেখি না, হাতুড়ি দেখি না, কিন্তু মৌখিক যেই শব্দবোমা হয়, বাক্যবান তাতে জর্জরিত। আর এখানে একটা বিষয়, অ্যাপ্রোচে যেটা বলছিলাম আমি, অনেক কঠিন কথাও কিন্তু সম্মানের সাথে বলা যায়। কিন্তু তারা যেভাবে অ্যাপ্রোচটা করে যে না নির্বাচন দরকার নাই, সংস্কার আগে, যে আগে পরের এটা কিন্তু গোলমাল, অ্যাপ্রোচের গোলমাল, হাত ধরাধরি করেই চলতে পারে। কেউই কিন্তু নির্বাচন চাচ্ছে না, বিষয়টা এরকম নয়। কিন্তু আবার মাঝে মধ্যে যে ন্যারেটিভ তৈরি করা হয় একটা, আপনি একটা বিষয় খেয়াল করে দেখুন। এই প্রসঙ্গে একটু বলি, যদিও এখানে এনসিপির কেউ নাই, কিন্তু আমরা যারা আছি তাদেরও একটা বিবেচনা বোধ আছে। নির্বাচনের কথা বলছে একটি নতুন দল, এনসিপির কথা আরো অনেকগুলো নতুন দল হয়েছে আমরা জানি, প্রায় 1 ডজন বা 2 ডজনের মতো দল হয়েছে নতুন সম্ভবত। তো যে কথা বলছিলাম যে নতুন দল এনসিপি যেহেতু প্রথম মানে সামনের সারিতে আছে, তাদের বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা ছিল, তাদের দল গোছানো, গঠনতন্ত্র তৈরি করা, নিবন্ধন নেওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে বা নির্বাচন কমিশনের একটা হিউজ অ্যাম্পল টাস্ক, অনেক ম্যামথ টাস্ক। সেই কাজগুলোর দিকে আমরা মানে কনসেন্ট্রেশন কতটা দেখছি, আর কতটা মাঠে ঘাটে নির্বাচন কমিশনকে, রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে কতটা দেখছি, তাহলে মনোযোগটার উপরে তো ডিপেন্ড করে আসলে মানে আপনার কি বলে যে নিয়তটা কি। অর্থাৎ একটা শব্দ খুব ব্যবহার হতো কিন্তু আন্দোলনের সময়, নতুন, যদিও বাংলা অভিধানের শব্দটা আছে, সমন্বয়ক বা সমন্বয়কারী, খুব জনপ্রিয় শব্দ। একসময় ছাত্রনেতা বলা হতো বা অন্য কোনো সম্বোধন করা হতো। সমন্বয়ক ব্যাপক ব্যবহৃত শব্দ, কিন্তু গত কয়েক মাসে আমরা সমন্বয়হীনতাই দেখছি। তো এর মাঝে ছাত্রদের দিক থেকে যেটা একটা পর্যায়ে বলা হলো যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, সেটার আমাদের মেজর সাহেবও সেটা বললেন, এটা যুক্তি ছিল যে এই নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি এখন পর্যন্ত, একটা অভিজ্ঞতা হবে, হোমওয়ার্ক হবে, বাড়ির কাজ হবে, হাত পাকা হবে। কিন্তু আমরা একটা ঘটনায় দেখলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এটা কিন্তু নির্বাচন না, শুধু একটা ফলাফল। ওখানে নির্বাচন কমিশন কিন্তু তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, প্রজ্ঞাপন জারি করেছে। এরপরে মাঝপথে এটা আবার আদালতে গড়ানো হলো, ওখান থেকেও ফয়সালা এসেছে, কিন্তু যাবতীয় গোলমালটা বাদিয়ে দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে করে তো প্রশ্ন আসে যে একটা মাত্র শপথ, নির্বাচন নয় কিন্তু, এটাই যে সরকার প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে ওই 300 আসনে কি করতে পারে? বিএনপির মধ্যে আশঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক। আর এটা তো ধারণার বিষয় না, এটা তো চোখে দেখা বিষয়, যে দিনের পর দিন নগর ভবনে বিক্ষোভ করছে ঢাকাবাসী। তো এর মধ্য দিয়ে এই প্রশ্ন অত্যন্ত জোরদার, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়নি ওইভাবে। এমনকি আন্দোলনকারীরা এক পর্যায়ে বলেছে যে প্রয়োজনে প্রধান উপদেষ্টা সেটার একটা বিহিত করে দেন। তো সরকারের দিক থেকে এ ধরনের সিদ্ধান্তে আমরা কিন্তু ঢিলিমি দেখছি। ধরুন জগন্নাথ কলেজ, সমস্যা কিন্তু একদম নতুন সমস্যা নয়। যমুনার সামনে আসলো, একদিন চক্কর দিয়ে তারা গিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নিল, 4 দিন টানা চললো। রাজনৈতিক সরকার হলে কিন্তু এটা একদিনে ফয়সালা করা সম্ভব। এই কারণে রাজনৈতিক সরকার আর অরাজনৈতিক সরকারের বিষয় আছে। আবার বিএনপি সহ কয়েকটি দল থেকে যেভাবে প্রধান উপদেষ্টাকে বা অন্তর্বর্তী সরকারকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয়া হচ্ছে যে আপনি নির্বাচিত না, এটা তো মনে করিয়ে দেওয়ার কোনো বিষয় না, এটা তিনিও জানেন, এটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। তো সব দলেরই ওর মধ্যে সম্মানের কিন্তু আমরা একটা ঘাটতি দেখি। আবার প্রধান উপদেষ্টা যেটা করলেন, উনি হয়তো ওনার বৈশিষ্ট্য মতোই করেছেন, একটি দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন। আবার এটা বলার জন্য তো বাংলাদেশে যথেষ্ট, এটা জাপানে গিয়ে কিন্তু বলা দরকার করে না, একদম সুদূর জাপানে গিয়ে। তো আবার এমনিতে তিনি আমাদেরকে দেশীয় সাংবাদিক বা দেশীয় গণমাধ্যমকে সম্ভবত একটু কম গ্রাহ্য করেন, বিদেশি গণমাধ্যমের সাথে কথা বেশি বলেন, আর বাইরে গেলে বাংলাদেশ নিয়েও কথা বলেন। তো হতে পারে তার সীমানা, তার পরিধি অনেক বড় সেই অ্যাঙ্গেল থেকে। কিন্তু রাজনৈতিক দল কিন্তু এতে কষ্ট পায়, উপদেষ্টাদের কয়েকজনে কিন্তু এরা আচরণে কিন্তু তারা কষ্ট পায়, বিভিন্ন মন্তব্যে কষ্ট পায়। আর সংস্কারের কথা যেটা বলছেন, সংস্কার শব্দটার অর্থ তো যদি একটা সাদামাটা অর্থ হয় যে আমার ভুল আছে, ত্রুটি আছে, সেটা সংশোধন করে নেয়, সেটাকে যাতে নেতিবাচক দিকে না যায়। আমাদের রাজনৈতিক দলগুলো তো কখনো ভুলে করে না। তো ওই জায়গায় যখন তারা সংস্কার হতে চায়, বিএনপি কিন্তু আজ থেকে 3 বছর আগে
তারা সংস্কারের কথা বলেছে। তার মানে কি যে আমাদের কারেকশনের দরকার আছে। এটা কিন্তু কম পাওয়া নয়, এটাও একটা সংস্কার। তো এখন যদি বিএনপির সামনে আপনি বারবার শুধু সংস্কার করেন, এদের কিন্তু আবার 111-এর কথা মনে হয়ে যায়। তখনকার সংস্কারের অভিজ্ঞতা তো খুব সংস্কার একটা গালি ছিল, দল ভাঙ্গি। আবার যারা স্বজন হারিয়েছে, আপনি ধরুন ইলিয়াস আলীর পরিবার আর অন্য একটা পরিবারের স্পিরিট বা চেতনা কিন্তু এক হবে না। তাদের সামনে যখন বারবার বলবেন যে নির্বাচন, ইলিয়াস আলীর সন্তানরা কিন্তু কষ্ট পাবে, জানতে চাইবে যে বিচারটা কি হবে না। বিচার নির্বাচিত সরকার করবে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তারা আবার এইভাবে মানবে না কিন্তু, যে আপনি নির্বাচনটা নগদ চাচ্ছেন কিন্তু বিচারটা বাকির খাতায় রাখছেন। তাদের চেতনা ভিন্ন, তাদের কষ্ট ভিন্ন। তো যেসব নেতাদের বিচারের নামে ফাঁসি দেওয়া হয়েছে, কারা নির্যাতিত করা হয়েছে, তাদের পরিবারের বেদনা কিন্তু আরেক রকম, সেটা সবার সাথে মিলবে না। যে কারণে নির্বাচন অবশ্যই দরকার, কিন্তু সেটা বারবার বলা, কেউ নির্বাচন বললে রাগ করে, কেউ সংস্কার বললে রাগ করে। এই যে রাগের ক্ষোভের বহিঃপ্রকাশে মাঝে দিয়ে আমরা যেটা শুনলাম, এটা তো কষ্ট দিয়েছে আমাদেরকে, যে প্রধান উপদেষ্টা মাইন্ড করেছেন। সাংবিধানিকভাবে তো ওনার মাইন্ড করার সুযোগে নাই, হ্যাঁ মাইন্ড বলতে উনি সর্বোচ্চ ওনার মাস্টার মাইন্ডের কথা বলতে পারেন, মাইন্ড করার সুযোগ নাই, কিন্তু তিনি সেটা করে ফেলেছেন। আবার দেখেন, খুব সূক্ষ্ম বিষয়, আমরা সেটা জানলাম কি করে? সরকারের কোন তার প্রেস উইং থেকে অথবা সরকারের কোন স্পোকসম্যান কি আমাদের জানিয়েছেন? না, এনসিপি জানিয়েছে। ওখানে আরেক বিভ্রান্তি, কিন্তু ওরা কিন্তু প্রয়োজনের তুলনায় মাঝে মধ্যে বেশি কথা বলছে। তো আবার ছোটদের প্রতি যে স্নেহ দরকার, ওখানে যে এরকম ঘাটতি বিএনপির পক্ষ থেকে সেটা নাই। কিন্তু আবার ছোটদের জায়গা থেকে যে ভক্তি শ্রদ্ধাটা দরকার, সেটিরও ঘাটতি আছে। যে কারণে আমাদের কেন সেনা প্রধান বলতে হয় যে সাবধান হন, নইলে সামনে কোনো কিছু ঘটলে আমাকে দুষতে পারবেন না। সেটা কত বড় একটা মেসেজ, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু বুঝার বিষয়। অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু শুনবো জনাব ফয়সাল আলিম যদি যুক্ত করেন কিছু। আমি কয়েকটা জিনিস একটু যুক্ত করতে চাই, যে সংস্কারের কিন্তু অনেক বিষয় আমরা একমত আছি, সেগুলো এক্সিকিউট হচ্ছে না কেন, দ্যাট ইজ ওয়ান পয়েন্ট। আমাদের মোস্তফা কামাল ভাই বলে আসছিল, আমিও বলছি যে এই সংস্কারের রূপরেখা কিন্তু আমরা আমাদের 31 দফার মাধ্যমে 3 বছর আগে দিয়েছি। আমরা সংস্কারের জন্য একদম দাঁড়িয়ে আছি, যে আমরা যে সংস্কারগুলো শুরু হচ্ছে এগুলো আমরা শেষ করব। অনেকে বলেন, আমাদের মোস্তফা কামাল ভাই মেজর সাহেবও বলেছেন, নির্বাচনের আগে বিচার। ভাই নির্বাচন হয়ে গেলে কি বিচার, নির্বাচনে হয়ে গেলে কি বিচার বন্ধ হবে? আগে পরের বিষয় নাই তো এটা। আমার পিতাকে হত্যা করা হয়েছে জেলখানাতে, আমি তো আমার পিতাকে একদম লিটারালি আপনার বেদনা তো শুধু আপনি ভালো করে বোঝেন। আমি তো যারা এটা হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হত্যা, তাদেরকে তো আমি ছাড়বো না। আমি আইনের বিচারে তাদেরকে দোষী সাব্যস্ত করাবই। এটা নির্বাচনে আগে হোক বা পরে হোক, ডাজন্ট রিয়েলি ম্যাটার। এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে বিচার হবে। এই কথাটা যারা বলছেন, আমি কেন ওই প্রশ্নটা তুললাম, এই কথাটা যারা বলছেন কিছুটা মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এরকম অবস্থা। আরে ভাই, বিএনপির তো শত শত কর্মী নিহত হয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার, এটা বলার কারণ আছে। যে কোনোভাবে আমাদের সবাইকে বুঝতে হবে কারণটা কি, নির্বাচন কেন পিছানোর চিন্তা ভাবনা চলছে। একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, এই রাজনৈতিক দল সেটেল হতে পারেনি। তারা 6 মাসেই তারা সেটেল হয়ে যাবে, এটা সম্ভব না তো তাদের। না, আপনি এখন না হলে তো জুন, তো জুনের মধ্যেই কি সেটেল হয়ে যাবে? এইটা মনে করছেন যতটা পিছানো যায়, যেমন না ঘুরে ফিরে ওনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে নির্বাচন যতই পিছানো যায় ততই তাদের সুবিধা। সুতরাং আমি মনে করি যে আসেন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি, একটা নিরপেক্ষ নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিক, এবং তার মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার আলোকে একটা নির্বাচিত সরকার আসবে। আমাদের কাছে মেজর রেজাউল হান্নান, কোনো কনক্লুডিং রিমার্কস? একেবারে 30 সেকেন্ড। লাস্টে 30 সেকেন্ডেই বলছি যে রাজনৈতিক দলগুলোর তো নিজস্ব কিছু হিসাব কিতাব থাকবে ইলেকশনের ব্যাপারে, এটা থাকবে, তাদের ভোটের হিসাব আছে, বিএনপি জামাত সবারই আছে। বাট এই ইন্টারিম গভর্নমেন্ট এই মুহূর্তে যেটা আছে, আমাদের কিন্তু কোনো অপশন নাই। এই গভর্নমেন্টটাকে সফল হতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দিতে হবে। একই সাথে আমরা এই জুলাই বিপ্লবে আমাদের 2000 আমাদের সন্তানরা মারা গেছে, এটার জন্য ভুলে না যাই, ঐক্য আমাদের দরকার।
পুরো দেশটাকে একসাথে ধরে রাখার জন্য একটা জাতীয় ঐক্য আমাদের দরকার। এবং আলিম ভাইয়ের কাছে আমার লাস্ট সাবমিশনটা হলো যে আলিম ভাই অনেক সুন্দর করে কথা বলেন, এবং আলিম ভাইয়ের মতো লোকরা কথা বলুক, আমি এটা চাই। আমি আশা করি আপনি মেসেজটা বুঝতে পেরেছেন। তাহলেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।